এই ছাত্রছাত্রীরা, আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে ঘটনাটা একটা প্রাকৃতিক ঘটনা, যেটা বর্তমান পৃথিবীতে বটেই, ভবিষ্যৎ পৃথিবীর একটা চালিকা শক্তি হতে চলেছে। কারণ এই ঘটনা থেকে আমরা দেখতে পেয়েছি একটা বিপুল শক্তির উৎস আমরা পেয়েছি, যেটাকে আমরা কাজে লাগাতে পারি মানব কল্যাণে। তো ঘটনাটা কীভাবে আবিষ্কার হচ্ছে সেটা প্রথমে বলি। 1896 এই সালে হেনরি বেকারেল ফ্লোরোসেন্স বা প্রতিপ্রভার সঙ্গে এক্স রের মিল খোঁজার চেষ্টা করেছিলেন, এবং তখন তিনি যে নমুনাটি অর্থাৎ স্যাম্পেলটা নিয়েছিলেন সেটা হচ্ছে পটাশিয়াম ইউরেনিয়াল সালফেট, এবং সেইটা নিয়ে তিনি দেখলেন যে একটা ড্রয়ারের মধ্যে রেখে দিয়েছিলেন। পরের দিনে তিনি দেখলেন ড্রয়ারে রাখা কিছু ফটোগ্রাফিক প্লেট কালো কালো ছোপ পড়েছে, অর্থাৎ নষ্ট হয়ে গেছে। তখন তিনি ভাবলেন এটা কেন হলো, কী জন্যে হলো। দেখতে যে দেখলেন যে পটাশিয়াম ইউরেনিয়াল সালফেটের ইউরেনিয়ামের জন্যেই এই ঘটনাটি ঘটছে, অর্থাৎ বিভিন্ন ইউরেনিয়াম লবণেই এই ঘটনাটা ঘটায়। তখন তিনি বললেন নিশ্চয়ই কোনো এখান থেকে কিছু নির্গত হচ্ছে। তো কী নির্গত হচ্ছে জানার জন্য তিনি দেখলেন যে এমন একটা অদৃশ্য রশ্মি নির্গত হয় যা এক্স রশ্মির নেই, অর্থাৎ এক্স রশ্মির মতনই পাতলা ধাতব পাত অতিক্রম করতে পারে বা গ্যাসকে আয়নিত করতে পারে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা মিল পাচ্ছে না। কীরকম মিল পাচ্ছে না? না, দেখা যাচ্ছে এই ঘটনাটাকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ঘটনাটা স্বতঃস্ফূর্ত স্বাভাবিকভাবে অবিরামভাবে হয়েই চলেছে, এবং কোনো রকম বাহ্যিক প্রভাব অর্থাৎ চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র দ্বারা কোনো রকম নিয়ন্ত্রিত হচ্ছে না। এবং আরও লক্ষ্য করলেন যে এই ঘটনার ফলে দেখা যাচ্ছে যে একটা মৌল অন্য মৌলে পরিবর্তন ঘটে যাচ্ছে। তখন তিনি এই যে রশ্মিটা নির্গত হচ্ছে তার নাম দেওয়া হয়েছিল বেকারেল রশ্মি, যেটা পরবর্তীকালে বিজ্ঞানীরা নাম দিলেন তেজস্ক্রিয় রশ্মি, এবং এই ঘটনাটিকে বললেন তেজস্ক্রিয়। অতএব আমরা তেজস্ক্রিয়তার সংজ্ঞাস্বরূপ বলতে পারি যে যে ধর্মের প্রভাবে কতগুলি মৌলের পরমাণু, শুধু মৌল নয়, মৌলের বিশেষ পরমাণু সকল অবস্থা মানে কঠিন তরল বা গ্যাস বা মৌলিক অবস্থায় বা অন্য কোনো পরমাণুর সঙ্গে যুক্ত অবস্থায়, অর্থাৎ যৌগিক অবস্থাতেও স্বতঃস্ফূর্তভাবে স্বাভাবিকভাবে বিভাজিত হবে, হয়ে নতুন মৌলের পরমাণুতে পরিণত হবে এবং এক বিশেষ ধরনের অদৃশ্য রশ্মি নির্গত করবে, যা কি করবে না অন্ধকারেও ফটোগ্রাফিক প্লেট তাকে নষ্ট করতে পারে, অর্থাৎ আক্রমণ করে। পাতলা ধাতব পাতকেও ভেদ করতে পারে, জীবন্ত কোষ ধ্বংস করতে পারে, এবং গ্যাসের মধ্য দিয়ে প্রবাহিত হলে গ্যাসকে আয়নিত করতে পারে। সেই ধর্মকেই আমরা বলবো তেজস্ক্রিয়তা। ঠিক আছে। এরপর 1896 সালে বেকারেল রশ্মি যেমন আবিষ্কার হলো বা তেজস্ক্রিয়তা আবিষ্কার হলো, ঠিক তার 2 বছর পর অর্থাৎ 1898 সালে বিখ্যাত বিজ্ঞানী মাদাম কুরি ও পিয়ের কুরি, বা এক কথায় বলতে পারি কুরি দম্পতি, একটা পিচ ব্লেন্ড অর্থাৎ ইউরেনিয়ামের একটা আকরিক নিলেন। সেটা নিয়ে তিনি তেজস্ক্রিয়তার উপর গবেষণা করলেন, এবং গবেষণা করতে গিয়ে তিনি দেখলেন যে শুধুমাত্র ইউরেনিয়াম থাকলে যে পরিমাণ তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ হওয়ার কথা, বাস্তবে পিচ ব্লেন্ড থেকে আরও অনেক বেশি এই জাতীয় রশ্মি নির্গমন করছে। এবং সেখান থেকে তিনি আবিষ্কার করলেন দুটি মৌল, একটি তার দেশের নাম অনুযায়ী পোলোনিয়াম রাখলেন, এবং পরবর্তীকালে আরেকটি মৌল আবিষ্কার করলেন যার তেজস্ক্রিয়তা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে রেডিয়াম। এই পোলোনিয়াম এবং রেডিয়াম এই মৌল আবিষ্কার করার জন্য 1911 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আর তেজস্ক্রিয়তা নিয়ে গবেষণা করার জন্য বেকারেল এবং কুরি দম্পতি সবাই মিলে 1903 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। রসায়নে দুবার নোবেল পুরস্কার পেয়েছেন এখানে আমাদের একই সঙ্গে এই কুরি দম্পতি। বর্তমানে আমরা বিভিন্ন তেজস্ক্রিয় মৌল তা দেখতে পাই, সেটা মৌলিক অবস্থায় বা অপর কোনো পরমাণুর সঙ্গে যুক্ত অবস্থায়, অর্থাৎ যৌগিক অবস্থায়। তো সাধারণত ভারী মৌল বলতে কারা না, যাদের পারমাণবিক গুরুত্ব 209 বা তার বেশি, বা পারমাণবিক ক্রমাঙ্ক 83 বা তার পরবর্তী মৌল, বা অন্যভাবে বলা যায় যাদের নিউট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা, কেন্দ্রকে নিউট্রন প্রোটন থাকে তার অনুপাতটা 1.54 অপেক্ষা বেশি, সেই সকল ভারী মৌল যেমন রেডিয়াম, পোলোনিয়াম, থোরিয়াম, ইউরেনিয়াম, এরকম প্রাকৃতিক যে মৌলগুলো আছে এরা সবাই আমার তেজস্ক্রিয়তা দেখায়। ঠিক আছে। এবং কিছু কিছু হালকা মৌল আছে, যেমন
C14 অর্থাৎ কার্বন, ফসফরাস, হাইড্রোজেন, পটাশিয়াম, এদের বিশেষ কিছু আইসোটোপ আছে। এরা হালকা হওয়া সত্ত্বেও এরা তেজস্ক্রিয়তা দেখায়, তবে এরা কেবলমাত্র বিটা কণা নির্গমন করে, আলফা কণা কিন্তু এরা নির্গমন করে না। ঠিক আছে, মনে রাখবে যে হালকা যে মৌলগুলো তাদের নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যার অনুপাত সাধারণত 1 হলে সেটা স্থায়ী হয়, কিন্তু 1 অপেক্ষা বেশি বা কম হলে তখন তারা আবার তেজস্ক্রিয় হয়ে পড়ে, অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াসটা সুস্থায়ী থাকে না, শতভঙ্গুর হয়ে পড়ে। এছাড়াও আমরা যে নতুন কৃত্রিম মৌল আবিষ্কার করা হয়েছে 92টা প্রাকৃতিক মৌল, তারপরে নেপচুনিয়াম, প্লুটোনিয়াম থেকে আজকে 118টা বা 120টা পর্যন্ত মৌল আবিষ্কৃত হয়ে গেছে। এই সকল মৌলই হচ্ছে এরা তেজস্ক্রিয় মৌল। এই তেজস্ক্রিয় মৌল সুস্থায়িত্ব খুবই কম, এরা সহজেই ভেঙে যেতে পারে, অর্থাৎ তেজস্ক্রিয়তা দেখায়। এবং সেক্ষেত্রে কী হয়, আমরা উদাহরণ দেখতে পারি নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, আমেরিসিয়ান, কুরিয়াম বা ক্যালিফোর্নিয়াম, এই যে মৌলগুলো আছে এরা সবাই হচ্ছে তেজস্ক্রিয় মৌল। ঠিক আছে, এবার আমরা আসছি এই যে তেজস্ক্রিয় মৌল দেখলাম, এবং তেজস্ক্রিয় মৌলগুলো যে অদৃশ্য রশ্মি নির্গত করছে এবং যার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি কিছু বিশেষ ধর্ম। তো এই রশ্মিগুলির প্রকৃতি এবং তার বৈশিষ্ট্য নির্ধারণের জন্য 1902 সালে বিজ্ঞানী রাদারফোর্ড, কুরি দম্পতি এবং ভিলার্ড সবাই মিলে একটা পরীক্ষা করেছিলেন। সেই পরীক্ষাটা আমরা এখন আলোচনা করি। তো একটা লেড চেম্বার বা সিসার পাত্র নেওয়া হয়েছিল মোটা, তার মাঝখানে আমরা নেওয়া হয়েছে এটা হচ্ছে তেজস্ক্রিয় বিকিরণ করে এরকম একটি মৌল, সাচাস আমরা রেডিয়াম ধরে নিলাম। এবং এখানে পাতলা ধাতব পাত নেওয়া হচ্ছে, এখানে সিসার পাত, যাতে এই সাইড দিয়ে আমার বিকিরণ না হতে পারে। এবং এখানে আমরা তড়িৎ ক্ষেত্র অর্থাৎ নেগেটিভ এবং পজিটিভ তড়িৎ ক্ষেত্র সাহায্যে দেখলাম। আর এখানে একটা আমরা প্লেট নিয়েছি, এটাকে বলছি আমরা ফটোগ্রাফিক প্লেট। এমনি প্লেট নিতে পারি, নিয়ে আমরা জিঙ্ক সালফাইডের আশ্রয় নিতে পারি। এই কণাগুলো যে অদৃশ্য রশ্মিগত হচ্ছে সেটা এখানে ধাক্কা মারলে এখানে প্রতিপ্রভার সৃষ্টি করবে। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে রশ্মিটা নির্গত হচ্ছে সেটা 3 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটি অংশ নেগেটিভ তড়িৎদ্বারের দিকে আকর্ষিত হচ্ছে, একটি অংশ পজিটিভ তড়িৎদ্বারের দিকে আকর্ষিত হচ্ছে, আর একটি কোনো তড়িৎদ্বারের দ্বারা আকর্ষিত না হয়ে সোজা চলে যাচ্ছে। ঠিক আছে, এবং এই পরীক্ষা থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে এই তেজস্ক্রিয় পদার্থ থেকে 3 ধরনের রশ্মি নির্গত হয়, একটি পজিটিভ আধানে আহিত, একটি নেগেটিভ আধানে আহিত এবং একটি নিউট্রাল। এছাড়া এই বিক্ষেপণের অ্যাঙ্গেল থেকেও এই ধারণা করা যায় যে পজিটিভ আধানে আহিত কণাটির ভর যথেষ্ট বেশি, তাই বিক্ষেপ কম হয়েছে, নেগেটিভ আধানে আহিত কণাটির ভর কম, তাই বেশি পরিমাণে আহিত হয়েছে। ঠিক আছে, এই পজিটিভ আধানে আহিত কণাটার নাম দেওয়া হয়েছে আলফা কণা, এবং নেগেটিভ আধানে আহিত কণাটার নাম দেওয়া হয়েছে বিটা কণা। ঠিক আছে, আর নিউট্রাল যে কণাটা সেটার নাম দেওয়া হয়েছে গামা কণা। ঠিক আছে, এবার আমরা তেজস্ক্রিয় মৌলের পরমাণু নিউক্লিয়াস থেকে নির্গত 3 ধরনের যে রশ্মি দেখলাম, সেই আলফা, বিটা ও গামা রশ্মির ধর্ম এবং প্রকৃতির তুলনামূলক আলোচনা আমরা করব। প্রথম বলি, আলফা কণা প্রকৃত হচ্ছে একটা দ্বি পজিটিভ অর্থাৎ দ্বি আধান বিশিষ্ট হিলিয়াম কণার স্রোত। হিলিয়াম কণা বলতে যার ভর 4 একক এবং ক্রমাঙ্ক হচ্ছে 2 একক, এবং এই কারণে এর ভরটা যথেষ্ট বেশি। আর বিটা রশ্মিটা কি, বিটা রশ্মিটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা ইলেকট্রনের স্রোত, তাই এর ভর প্রায় নগণ্য কিন্তু আধান -1। ঠিক আছে, আর গামা রশ্মি কি, গামা রশ্মি কোনো কণা নয়, এটা একটি অতি ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট একটা তড়িৎচুম্বকীয় বিকিরণ। এই প্রকৃতি হওয়ার আমরা কীরকম প্রমাণ পাই না, যেখানে তেজস্ক্রিয় খনি আছে সেখানে আমরা দেখি অনেক হিলিয়াম গ্যাস, কারণ তেজস্ক্রিয় পদার্থগুলো হিলিয়াম আয়ন নির্গত করে অর্থাৎ আলফা নির্গত করে, যা প্রকৃতি থেকে ইলেকট্রন গ্রহণ করে নিয়ে হিলিয়াম গ্যাসে পরিণত হয়। আর একটা বলি, এই যে বিটা কণা নির্গত হয় তার মানে ইলেকট্রন, তো আপাতদৃষ্টিতে মনে হতে পারে ইলেকট্রন পরমাণুর কক্ষ থেকে বেরোচ্ছে, তা কিন্তু নয়, এটা পরমাণুর নিউক্লিয়াস থেকেই বের হয়। ঠিক আছে, তো এখানে যেহেতু ভর 4, তাই দেখো আমরা এমইউ এককে ভরটা পাচ্ছি দেখো 4.0015 ইউ, অর্থাৎ এত বেশি। সেখানে ইলেকট্রনের ভর মাত্র 0.000548 ইউ, অনেক কম। গামাটা যেহেতু তার কোনো ভর নেই, তাই এটা হচ্ছে একটা ভরবিহীন তরঙ্গ। আধান কি দেখলাম, আধান হিলিয়ামে হচ্ছে দ্বি পজিটিভ আধান, অর্থাৎ একটা ইলেকট্রনের যে আধান হয় তার দ্বিগুণ, অর্থাৎ 2 × 4.8 10⁻10 ইএসইউ।
কিন্তু একটা ইলেকট্রন আধান বা আমার বিটা কণার আধান কত না মাইনাস আধান, এবং একটি ইলেকট্রন আধানের সমতুল্য 4.8 × 10⁻⁻10 ASU। গামা রশ্মিটির কোনো আধানই নেই, নিস্তড়িত। এবার গতিবেগ, ভেলোসিটি কার সবচেয়ে বেশি? সর্বোচ্চ ভেলোসিটি গামা রশ্মির, এটি আলোর বেগের সমান। বিটা কণার ভেলোসিটি তার চেয়ে কম, আলফা কণার ভেলোসিটি আরও কম। ঠিক আছে, যে যত ভারী কণা তার এখানে আমার গতিবেগ তত কম হচ্ছে। এবার গতিশক্তি, গতিশক্তি মানে কি? হাফ এম ভি স্কোয়ারকে বলা হয় গতিশক্তি। যেহেতু এম টার্মটা আছে গুণ হয়ে, এবং আমরা দেখলাম যে গামা রশ্মির ভর বিহীন, ভর শূন্য, তাই গামা রশ্মির হচ্ছে এখানে গতিশক্তিটাও শূন্য হবে, অর্থাৎ সবচেয়ে কম। আলফা কণার ভর সবচেয়ে বেশি হওয়ার জন্য এখানে বেগ কম হওয়া সত্ত্বেও এই গতিশক্তিটা এখানে কিন্তু সর্বোচ্চ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভেদন ক্ষমতা, ভেদন ক্ষমতা মানে পাত, ধাতব পাত কে কেমন ভেদ করতে পারে সেটা আমরা দেখতে পারি যে আলফা কণার ভেদন ক্ষমতা সবচেয়ে কম, একটা পাতলা কাগজ দ্বারাও আটকাতে পারে। তার তুলনায় বিটা কণার বা বিটা রশ্মির ভেদন ক্ষমতা যথেষ্ট বেশি, আর গামা রশ্মির ভেদন শক্তি সবচেয়ে বেশি। এই ভেদন রশ্মি অনুযায়ী বলতে পারি যে মানুষের ত্বক ভেদ করতে পারে না আলফা কণা, কিন্তু বিটা রশ্মির ত্বক ভেদ করতে পারে, কিন্তু সেখান থেকে আর বেরোবার প্রবণতা অনেক কম। আবার গামা রশ্মি প্রবেশ করতে যেমন পারে সহজে, বেরিয়ে যেতেও পারে সহজে। সেই জন্যে বাইরে যদি তখন তেজস্ক্রিয় বিকিরণ হয়, সেক্ষেত্রে গামা ও বিটা দ্বারাই সবচেয়ে বেশি ক্ষতি হবে মানুষের শরীরে। কিন্তু আমরা যদি কোনো তেজস্ক্রিয় পদার্থ খেয়ে ফেলি, সেক্ষেত্রে কিন্তু আলফা তো বেরোতে পারবে না, তাই সেক্ষেত্রে আলফা রশ্মি সবচেয়ে বেশি আমাদের জীবন্ত কোষ নষ্ট করবে, অর্থাৎ আমাদের ক্ষতি সাধন করতে পারে। এবার বলি গ্যাসকে আয়নিত করার ক্ষমতা। গ্যাসকে আয়নিত করবে কারণ কি? কারণ যেহেতু এই রশ্মিগুলো আধানে আহিত, তাই গ্যাসের মধ্য দিয়ে প্রবাহিত হলে গ্যাসকেও আয়নিত করতে পারে। যেহেতু আলফা কণার আধান সবচেয়ে বেশি, তাই আলফা কণা গ্যাসকে সবচেয়ে বেশি আয়নিত করতে পারবে, বিটা কণা তারপর অপেক্ষাকৃত কম আয়নিত করবে। আর গামা রশ্মি যেহেতু কোনো আহিত কণা নয়, তাই গামা রশ্মির আয়নিত করার ক্ষমতা একদমই নেই, অর্থাৎ শূন্য। এবার আমরা আলোচনা করছি যে একটা পরমাণু বা তেজস্ক্রিয় মৌল কখন আলফা, বিটা বা গামা রশ্মি নির্গমন করবে এবং নির্গমনের ফলে কি ঘটবে। ঠিক আছে, তো প্রথম বলি যে সকল পরমাণুগুলির নিউট্রন প্রোটন সংখ্যার অনুপাত 1.54 অপেক্ষা বেশি, অর্থাৎ বিসমাথ বা 83 নম্বর মৌলের পরবর্তী, বা আমি যদি ভর সংখ্যা দিয়ে বলি 209-এর বেশি ভর সংখ্যাযুক্ত মৌলগুলি কেবলমাত্র আলফা কণা বিচ্ছুরণ করবে। তো আলফা কণা মানে যেহেতু হিলিয়াম আয়ন, তাই হিলিয়ামের ভর 4 একক এবং ক্রমাঙ্ক 2 একক। তাই একটি পরমাণু, ধরো এখানে আমি এক্স একটি পরমাণু নিয়েছি যার ক্রমাঙ্ক জেড, ভর সংখ্যা এ, যদি একটি আলফা কণা নির্গত করে তাহলে ভর সংখ্যা 4 একক কমে যাবে, আর পারমাণবিক ক্রমাঙ্ক আমার 2 একক কমে যাবে। ঠিক আছে, যেমন ধরো আমি নিয়েছি ইউরেনিয়াম 238-92 এই মৌলটি থেকে যদি একটি আলফা কণা নির্গত হয়, সেক্ষেত্রে 90-এ পরিণত হবে। 90 হওয়া মানে ইউরেনিয়ামটা রইল না, সেটা টিএইচ অর্থাৎ থোরিয়াম হয়ে গেল। ঠিক একইভাবে তার ভর সংখ্যা 238 থেকে কমে 234 হয়ে গেল। ঠিক আছে, এবার বলি বিটা কণা কখন নির্গমন করবে। বিটা কণা কিন্তু মনে রাখবে ভারী হালকা সকল তেজস্ক্রিয় মৌলই বিটা কণা নির্গমন করতে পারে। অ্যাকচুয়ালি বিটা কণা নির্গমন করে কীভাবে? বিটা কণা মানে অ্যাকচুয়ালি ইলেকট্রন, কিন্তু কক্ষ থেকে নির্গত হয় না, নিউক্লিয়াস থেকে নির্গত হয়। কারণ কি না, কারণ হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে যে নিউট্রন কণা আছে, সেই নিউট্রন কণা একটা প্রোটন কণায় পরিণত হয়, বিটা কণা নির্গত করে এবং এটি অ্যান্টি নিউট্রন নির্গত করে। আমি এটাকে সরলীকরণের জন্য বাদ দিতেও পারি। তো নিউট্রন প্রোটনে পরিণত হচ্ছে, অর্থাৎ একটা পরমাণুতে যদি n/p অর্থাৎ নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যার অনুপাতটা আমার যদি এটা বেশি থাকে, তাহলে সেটাকে কমাতে চাইবে। কমানোর জন্যে কি হবে, নিউট্রনটা প্রোটনে পরিণত হবে। ঠিক আছে, এবং যেহেতু এখানে দেখো আমার ভরের কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু প্রোটনে পরিণত হওয়ার জন্য চার্জ এক একক বেড়ে যাচ্ছে, তাই একটা পরমাণু বিটা কণা নির্গমনের ফলে কি হচ্ছে, ভর সংখ্যার পরিবর্তন হয় না, কিন্তু আমার এখানে ক্রমাঙ্ক 1 একক বৃদ্ধি পাচ্ছে। যেমন ধরো আমি C14 দিয়েছি, C14 মানে কার্বন, তার ভর সংখ্যা 14, যদি একটি বিটা কণা নির্গমন করে তাহলে কি হবে, 14টা 14ই রইল, কিন্তু এখানে 6টা 7 হয়ে গেল। এবার 7 নম্বর মৌল নাইট্রোজেন, তাই আমরা এখানে নাইট্রোজেন লিখেছি। এরকম কিন্তু যে কোনো ভারী মৌল, হালকা মৌল সকলেই কিন্তু এরকম বিটা কণা নির্গমন করলে ক্রমাঙ্ক 1 একক বেড়ে যাবে। এইরকমভাবে আলফা ও বিটা কণা নির্গমনের জন্য কি হচ্ছে, যেমন
যেমন তার ক্রমাঙ্ক পরিবর্তন হচ্ছে, তেমন মৌলগুলির পজিশনটাও পর্যায় সারণীতে চেঞ্জ হবে। যেমন এখানে আলফা কণিকত্ব হলে পর্যায় সারণীতে 2 ঘর বাম দিকে সরে আসবে, বিটা কণিকত্ব হলে পর্যায় সারণী 1 ঘর ডান দিকে সরে যাবে। ঠিক আছে। এবার একটি পরমাণু আলফা ও বিটা নির্গমনের পর অথবা আলফা এবং শুধু বিটা নির্গমনের পর পরমাণু যখন সুস্থিরতা নষ্ট হয়ে যায়, অর্থাৎ সেটি উত্তেজিত অবস্থায় থাকে এবং তার মধ্যে অনেক এক্সট্রা এনার্জি থাকে, তখন পরমাণুটির সুস্থিরতা লাভের জন্য ওই অতিরিক্ত এনার্জিটা বিকিরণ ঘটায়। যেমন ধরো আমি এখানে নিয়েছি ইউরেনিয়াম 234 92 ক্রমাঙ্ক, এটি আলফা নির্গমনের পর থোরিয়াম 230-এ পরিণত হয়েছে, কিন্তু এটা এনার্জেটিক অর্থাৎ বেশি উচ্চ শক্তি আছে, তখন সেই এক্সট্রা এনার্জি বা অতিরিক্ত শক্তিটা বিকিরণ ঘটাচ্ছে গামা রশ্মি নির্গমন করে, এবং তার ফলে দেখো এখানে ক্রমাঙ্ক বা ভর সংখ্যা কোনোটারই এখানে পরিবর্তন হবে না। তাহলে গামা রশ্মি নির্গমনটা হবে তখনই যখন হচ্ছে আলফা বা বিটা কণা নির্গমন ঘটবে বা আলফা প্লাস বিটা কণা নির্গমন ঘটবে তারপর, এবং উচ্চ শক্তি সম্পন্ন পরমাণু সুস্থিরতা লাভের জন্যই এই রশ্মিটা নির্গমন ঘটবে, এবং এর ফলে ক্রমাঙ্ক বা ভর সংখ্যা কোনো কিছুর পরিবর্তন ঘটবে না। এবার আমরা তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করতে পারি। প্রধান বৈশিষ্ট্যগুলো শুধুমাত্র বলছি, তোমরা লক্ষ্য করো। প্রথম কথা হচ্ছে যে তেজস্ক্রিয়তা মৌলের পরমাণুর নিউক্লিয়াস বা কেন্দ্রকের ধর্ম। একটা পরমাণুর কিন্তু সমগ্র অংশের এটা ধর্ম নয়। মনে রাখবে যে রাসায়নিক বিক্রিয়া যেটা ঘটে সেটা কিন্তু হয় আমার ইলেকট্রনের পরিবর্তন বা গ্রহণ বর্জনের মাধ্যমে, অর্থাৎ পরমাণুর কক্ষের ইলেকট্রন বিন্যাস কীরকম তার উপর আমার রাসায়নিক ধর্ম নির্ধারণ করে প্রধানত, বা রাসায়নিক বিক্রিয়া ঘটে থাকে। কিন্তু তেজস্ক্রিয়তাটা হয় কেবলমাত্র পরমাণু নিউক্লিয়াসের ওপর বা সেখানে কতগুলি নিউট্রন প্রোটন সংখ্যা আছে তার উপর। এবং সেই জন্যে আমরা দেখি 1 গ্রাম রেডিয়াম যা তেজস্ক্রিয়তা দেখায়, সেই 1 গ্রাম রেডিয়াম যদি ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে রেডিয়াম ক্লোরাইড তৈরি করে, সেক্ষেত্রে দেখো ভর 1.35 হয়ে গেছে, হলেও এখানে রেডিয়াম কিন্তু 1 গ্রামই আছে, তাই উভয়ই আমার সমান তেজস্ক্রিয়তা দেখাবে। অর্থাৎ মনে রাখতে হবে যে মূল তেজস্ক্রিয় মৌলটার পরিমাণ যেখানে সমান থাকলে তেজস্ক্রিয়তা একই পাবো, তেজস্ক্রিয় ইলেকট্রন বিন্যাসের পরিবর্তন হলেও এখানে কোনো প্রভাব পড়বে না। নেক্সট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বাহ্যিক শর্ত, অর্থাৎ আমি যদি চাপ, তাপমাত্রা, আলো, তড়িৎক্ষেত্র, চুম্বক ক্ষেত্র বা অনুঘটক দিই, তাতেও কিন্তু আমার এখানে কোনো রকম পরিবর্তন ঘটবে না। এটা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া এবং এটা ঘটতেই থাকবে। এবং এই বিকিরণটা মানে আলফা বিটা গামা রশ্মির বিকিরণটা নির্ভর করবে কিসের ওপর? শুধুমাত্র পরিমাণের ওপর, মানে তেজস্ক্রিয় মৌলটা কী পরিমাণ নিয়েছি তার উপরই নির্ভর করবে, এবং প্রত্যেকটা মৌল একটা নির্দিষ্ট সময়ে ঠিক তার অর্ধেকে পরিণত হয়, যেটাকে সেই মৌলের অর্ধায়ু বলা হয়। ঠিক আছে। এছাড়াও দেখো যে জনক পরমাণু, অর্থাৎ যে পরমাণুটা বিঘটনে অংশগ্রহণ করছে তাকে বলছে আমরা জনক পরমাণু, এবং বিঘটনের পরে কি হচ্ছে দুহিতা, অর্থাৎ নতুন যে মৌল সৃষ্টি হবে। অর্থাৎ এইখানেই রাসায়নিক বিক্রিয়া যেমন কোনো মৌলান্তর ঘটে না, কিন্তু তেজস্ক্রিয় পরিবর্তনে আমার মৌলান্তর ঘটছে, অর্থাৎ একটি মৌল থেকে অপর মৌলর সৃষ্টি হচ্ছে। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে দেখো যে ইহা একটি একমুখী পরিবর্তন। একমুখী কেন? কারণ আমরা রাসায়নিক বিক্রিয়া দেখেছি উভমুখী পরিবর্তন, বাম দিক থেকে ডান দিকে যেমন হয় ডান দিক থেকে বাঁ দিকে আসে, এখানে কিন্তু তা হয় না। একটা বিক্রিয়ায় আমার এখানে রাসায়নিক এখানে তেজস্ক্রিয় পরিবর্তন কিছু একটা মৌল থেকে অন্য মৌল হলে সেই মৌল থেকে পুনরায় আগের অবস্থায় আর ফিরে আসবে না, এবং এই পরিবর্তনে উৎপন্ন শক্তির পরিমাণ অনেক বেশি, যে কারণেই প্রথমে তোমাদের বলেছিলাম যে এটা আমাদের মহাবিশ্বে বা পৃথিবীর আমাদের চালিকা শক্তি হতে চলেছে, এবং এই যে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হচ্ছে, এই শক্তিটাকে আমরা বিভিন্ন মানব কল্যাণে ব্যবহার করতে পারি। এবার আমরা তেজস্ক্রিয় মৌলের ভর ত্রুটি এবং ভর বিচ্যুতি ও বন্ধন শক্তি নিয়ে আলোচনা করব। প্রথমে বলে রাখি বন্ধন শক্তি কিন্তু বন্ড এনার্জি নয়, এটাকে বলা হয় বাইন্ডিং এনার্জি। কারণ বন্ধন শক্তি এই টার্মটা আমরা দু জায়গায় পাবো, যেমন অষ্টক সূত্র আমরা দু জায়গায় পেয়েছিলাম, কিন্তু ইংলিশ টার্ম দুটো আলাদা হয়েছিল, ঠিক এখানেও তেমন বন্ধন শক্তি রাসায়নিক বন্ধন চ্যাপ্টারেও পাবো, এখানেও পাবো, বাংলা দুটো একই করা আছে। কিন্তু মনে রাখবে রাসায়নিক বন্ধনে আমরা পড়ি বন্ড এনার্জি বন্ধন গঠনের, আর এখানে হচ্ছে বাইন্ডিং এনার্জি, দুটো টার্ম কিন্তু আলাদা। প্রথম বলছি যে ভর ত্রুটি বা ভর বিচ্যুতি জিনিসটা কি।
না, আমরা দেখেছি যে কোনো একটা নিউক্লিয়াসে যতগুলি প্রোটন, নিউট্রন বা আদার্স কণা থাকে তাদের ভরের সমষ্টি অপেক্ষা নিউক্লিয়াসের প্রকৃত ভর কিছুটা কম হয়। এই ভরের যেই পার্থক্য এটাকেই বলছি আমরা ভর ত্রুটি। অর্থাৎ একটা পরমাণু নিউক্লিয়াসে যতগুলি প্রোটন এবং যতগুলি নিউট্রন আছে তাদের ভর দিয়ে যদি আমরা যোগ করে নিই, তার সঙ্গে যদি প্রকৃত ভর বিয়োগ করি, তাহলে আমরা ভর ত্রুটি পাবো। যেমন ধর এখানে নিয়েছি একটা পরমাণু এক্স, একটা পরমাণু যার ক্রমাঙ্ক জেড এবং পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে এ নেওয়া হচ্ছে, এবং তার প্রকৃত ভর হচ্ছে এম। তাহলে জেড সংখ্যক প্রোটন আছে, তো তাহলে জেড সংখ্যক প্রোটনের ভর জেড ইন্টু এমপি। এমপি মানে একটি প্রোটনের ভর। আর এ থেকে জেড বাদ দিলে কি পাবো? নিউটন সংখ্যা পেয়ে যাব। তাই নিউটন সংখ্যা যতগুলো আছে তত ইন্টু নিউটনের ভর করে যে মোট ভরটা পাবো তার থেকে পরমাণুর প্রকৃত ভরটা আমরা বিয়োগ করব, তাহলে আমরা ভর ত্রুটিটা পাবো। যেমন ধরো হিলিয়ামের ভর সংখ্যা 4 আর ক্রমাঙ্ক 2। তাই ভর ত্রুটি কীভাবে হবে না, দুটো প্রোটনের ভর থেকে এবং দুটি নিউট্রনের ভরের যোগফল থেকে আমি তার প্রকৃত ভর বিয়োগ করতে হবে, এবং এই মানটা দেখা গেছে 0.0303 ইউ হয়। ইউ অর AMU, এটা হচ্ছে একটা পরমাণুগুলির প্রকৃত ভরকে আমরা এই এককের সাহায্যে প্রকাশ করি। অ্যাটমিক মাস ইউনিটনের স্থানে বলা হয় পারমাণবিক ভর একক। এটা আসলে কি বলে রাখছি এখানে, যে একটি C14 অর্থাৎ C14 পরমাণুর প্রকৃত ভর ইন্টু 1/12, এটাকে বলা হয় 1 ইউ, এবং এর মানটা হচ্ছে 1.66 × 10⁻27 কেজি। ঠিক আছে, আমরা ভর ত্রুটিটা দেখলাম। এবার বলি যে বিজ্ঞানী আইনস্টাইন 1905 সালে আপেক্ষিকতাবাদ তত্ত্ব দিয়েছিলেন, যেখানে দেখিয়েছিলেন ভর শক্তি পরস্পর তুল্য, অর্থাৎ ভর শক্তিতে রূপান্তর হতে পারে এবং শক্তি থেকেও ভর সৃষ্টি হতে পারে। এবং তার জন্য যে সূত্রটা দিয়েছিলেন আমরা সবাই জানি, E = mc², যেখানে m হচ্ছে m পরিমাণ ভর যদি শক্তিতে রূপান্তরিত হয় তাহলে E পরিমাণ শক্তি উৎপন্ন করবে, এবং সিটা হচ্ছে এখানে আলোর বেগ, অর্থাৎ 3 × 10⁸ মিটার প্রতি সেকেন্ড। তো এই শক্তি দিয়ে আমরা বলা হয়েছিল যে কোনো পরিবর্তনে ভর ও শক্তির মোট পরিবর্তন শূন্য হবে, অর্থাৎ আমাদের অপরিবর্তনীয় হবে। কিন্তু আমরা দেখলাম যে একটা পরমাণু নিউক্লিয়াস গঠনকালে কিছু ভর ত্রুটি রয়ে যাচ্ছে। তো এই ভর ত্রুটিটা যাচ্ছে কোথায়, সেইটা কি হচ্ছে? তো এখানে দেখা যাচ্ছে যে ওই ভরটাই শক্তিতে পরিবর্তন হচ্ছে, এবং যে শক্তিটা কি হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসে বা প্রোটন বিকর্ষণ বলটাকে উপেক্ষা করে পরমাণুর সুস্থিরতা প্রদান করছে। এমনিতে দেখো পরমাণু নিউক্লিয়াসে অনেক প্রোটন থাকে যারা একে অপরকে বিকর্ষণ করে, তাই নিউক্লিয়াসটা সৃষ্টি হওয়ার কথা নয়, তা সত্ত্বেও নিউক্লিয়াসটা সৃষ্টি হয়ে থাকে যে এনার্জিটার জন্যে, সেটা কি হচ্ছে আমরা বলবো বন্ধন শক্তি। এবং বন্ধন শক্তিটা পরিমাপ করব কিভাবে না, কোনো পরমাণু নিউক্লিয়াসকে বিশ্লিষ্ট করে উপাদান নিউক্লিয়নে, অর্থাৎ যতগুলি নিউক্লিয়ন অর্থাৎ নিউট্রন ও প্রোটন আছে তাদের সম্পূর্ণ স্বাধীন মানে সম্পূর্ণ বিচ্ছিন্ন করব, যাতে তাদের মধ্যে কোনো রকম আকর্ষণ বিকর্ষণ না থাকে, এবং সেই অবস্থায় পরিণত করার জন্য ন্যূনতম যে শক্তির প্রয়োজন তাকে আমরা বন্ধন শক্তি বলি। অর্থাৎ বন্ধন শক্তি মানে মনে রাখতে হবে এমন একটা শক্তি যে শক্তির জন্যই পরমাণু নিউক্লিয়াসটা গঠিত হয়েছে বা পরমাণুর মধ্যে উপস্থিত নিউট্রন ও প্রোটনগুলো মিলিত অবস্থায় আছে। তো এটা পরিমাপ করছে কীভাবে না, বিপরীত প্রক্রিয়াটা, যে আমি নিউট্রন ও প্রোটনটাকে বিচ্ছিন্ন করছি কোথা থেকে না, নিউক্লিয়াস থেকে। তার জন্য যে শক্তি দিতে হচ্ছে সেটি হচ্ছে আমাদের বাইন্ডিং এনার্জি। তো এটা আমরা কোথা থেকে পাচ্ছি না, পরমাণুর যে ভর ত্রুটি হয়েছিল সেখান থেকেই আমরা পাবো। অর্থাৎ E = mc² থেকে আমরা যদি তুলনা করি তাহলে বলতে পারি যে পরিমাণ ভর ত্রুটিটা হচ্ছে সেইটা ইন্টু c² করলেই আমরা হচ্ছে যে এনার্জিটা পাবো সেটাই হচ্ছে বন্ধন শক্তি। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে পরমাণুগুলির একটা নির্দিষ্ট পরিমাণ ভর ত্রুটি ঘটছে, সেই ভরটাই শক্তিতে পরিবর্তন হচ্ছে, এবং যে শক্তির ফলেই পরমাণুটা আমার সুস্থায়িত্ব লাভ করছে বা পরমাণু নিউক্লিয়াসটা সুস্থায়িত্ব লাভ করছে। ঠিক আছে।